জাবি আলোনসোর প্রজেক্টের মধ্যে সব থেকে অবহেলিত যেই খেলোয়াড়টা রাইট নাও, এই খেলোয়াড়টা হচ্ছে আপনার রদ্রিগো। কেন বলছি অবহেলিত খেলোয়াড়? কারণ আপনি যদি দেখেন যে রদ্রিগোকে আসলে আপনার কার্লোস আনচেলত্তি 2022-23 সিজনের মধ্যে যেভাবে ব্যবহার করেছিল এবং এর পরবর্তী সময়ে কার্লোস আনচেলত্তি রদ্রিগো ছেলেটাকে যেভাবে কদর করেছে, এর মতন আর কেউ আসলে সঠিকভাবে রদ্রিগোকে কদর করছে না আমার কেমন জানি মনে হচ্ছে। সেই জায়গায় একটা পয়েন্ট আসতে পারে ঘুরে ফিরে, সেটা হচ্ছে রদ্রিগোকে কেন অবহেলার চোখে দেখা হচ্ছে। এক একটা কোচের এক একটা প্রজেক্ট থাকতে পারে, তার এক একটা প্ল্যানিং থাকতে পারে, সেই প্ল্যানিংয়ের মধ্যে একটা খেলোয়াড় ইন থাকতে পারে, একটা খেলোয়াড় আউট থাকতে পারে, যেমনটা আমাদের বার্সেলোনা খেলোয়াড়দের মধ্যেও এরকম হতে পারে। কিন্তু রিয়েল ট্যালেন্ট বা ক্যাপাবল খেলোয়াড়কে যখন আপনি অবহেলার চোখে দেখবেন, বা সে যখন দল বদলের বাজারেও যখন আপনাকে রেসপেক্টলি আপনার দলের মধ্যে থাকতেছে, তখন তারপরেও যখন আপনি তাকে অবহেলা করছেন, তখন জিনিসটা আসলে সোজাভাবে নেওয়া যায় না। কারণ এই জায়গার মধ্যে আপনি যদি একটা জিনিস দেখেন, এটা যে জাবি আলোনসো যেটা গেম প্ল্যানিং, সে জায়গার মধ্যে রদ্রিগো নির্দ্বিধায় রাইট উইংয়ের মধ্যে খেলতেই পারে। এটা ট্রু। ঘুরিয়ে ফিরিয়ে রদ্রিগোকে লেফট উইংয়ে খেলা হচ্ছে, যেখানে কিনা ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করা হচ্ছে মোস্ট অফ দি টাইম সাবস্টিটিউট করা হচ্ছে রদ্রিগোকে আসলে লেফট উইংয়ে খেলানো হচ্ছে। রাইট উইংয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাস্তানতিনো না হলে আর্ধেক গোলার, এই খেলোয়াড়গুলোকে আসলে রাইট উইংয়ের মধ্যে খেলানো হচ্ছে। আসলে এই জিনিসটাকে নতুন একটা আবার নতুন একটা বার্তা আসলে রিয়াল মাদ্রিদ বলেন বা ওয়ার্ল্ড ফুটবলকে আসলে দিতে যাচ্ছিল, যেটা জাবি আলোনসো। ভাই, তোমার হাতের মধ্যে তুমি যেটা প্রজেক্টের মধ্যে কাজ করছো, সেই প্রজেক্টের মধ্যে অটোমেটিক্যালি একটা রাইট উইং আছেই, অটোমেটিক্যালি লেফট উইং আছে, জেনুইন সেন্টার ফরওয়ার্ড আছে, তারপরেও তুমি সেই জায়গার মধ্যে এক্সপেরিমেন্টাল গেমের মতন করে তুমি তাকে সাইড বেঞ্চের মধ্যে বসিয়ে আসলে কোন ধরনের গেম প্ল্যানিং করছো সেটা। এবং এখন কম্পারেটিভ গেম, যেটা কিনা লা লিগা ইতিমধ্যেই শুরু, এবং এর মধ্যে আপনি 2টা গেম খেলে ফেলেছেন, কিন্তু সেই জায়গার মধ্যে মোস্ট অফ দি টাইম যে খেলোয়াড়টা তুরুপের তাস হয়ে আসলে দলের মধ্যে থাকে এবং তাকে আপনি অবহেলা করছেন, যে ছেলেটার নাম আসলে রদ্রিগো, এই ছেলেটার অবহেলার জিনিসটা দেখে আসলে খারাপ লাগছে। আসলে এই জিনিসটাতে পরে আসছি, রিয়াল মাদ্রিদের গত ম্যাচটা, যে ম্যাচটা মায়োর্কার সাথে 2-1 রিয়াল মাদ্রিদ ড্র হতে হতে ম্যাচটা জিতে গেল, এবং লেফট ব্যাক যে কিনা ওর নাম জানি কারেয়ার নাকি কি জানি একটা নাম, রিয়াল মাদ্রিদের নতুন যে লেফট ব্যাকটা, ওর অসাধারণ সেভ ছিল, ম্যাচ উইনিং সেভ। এই ম্যাচ উইনিং সেভটার কারণেই কিন্তু আসলে আজকে এই যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা 2-1 গোলে ড্র করেছে। এই ম্যাচের মধ্যে আসলে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এটা আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ রাইট নাও যেই ফুটবলটা খেলছে, এই ফুটবলটা হচ্ছে বর্তমানে আপনি যদি বলেন এটা রিয়াল মাদ্রিদ যথাযথ ফুটবল না। এই খেলাটার মধ্যে নানান রকম কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। প্রথম কেমিস্ট্রি হচ্ছে যে রিয়াল মাদ্রিদের এই কোচের অধীনে তারা যেই খেলাটা খেলছে, তারা হচ্ছে টোটালি হাই প্রেসিং এবং লং পাস ডিপেন্ডেন্ট খেলা তারা খেলছেন। যেমন মনে করেন যে লং পাস নির্ভর এবং হাই প্রেসিং, অপোনেন্টকে যত তাড়াতাড়ি অ্যাটাকে নিয়ে যাওয়া যায়, যত তাড়াতাড়ি অপোনেন্টের ডিবক্সে ঢোকা যায়, যত তাড়াতাড়ি আসলে লং পাস করে অ্যাটাকে যাওয়া যায়, তত তাড়াতাড়ি গোল করা সম্ভব। এই ধরনের একটা ফিলোসফি আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা জাবি আলোনসোর ট্যাটিক্সে আমরা লক্ষ্য করছি। এই যে দেখেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যখন বল পায়, সে বলটা খুব কমই হোল্ড করে রাখে। বল পাওয়ার সাথে সাথে লং পাস, নাহলে ক্রসিং, নাহলে প্রেসিং, এভাবে করে সে আসলে রোলটা প্লে করছে। আসলে আমরা খুব ভালো করেই জানি যে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড হচ্ছে পাস স্পেশালিস্ট, ক্রস স্পেশালিস্ট, এবং সে সে একটা প্যাকেজ ভাই। যদিও বা তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অনেক কম, কিন্তু অ্যাটাকিং সেন্সে অ্যাটাকিং অ্যাওয়ারনেস ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থেকে অনেক বেশি। সে ক্রসিংয়ে অনেক এক্সপার্ট, সে পাসিংয়ে অনেক এক্সপার্ট, সে অ্যাটাক বিল্ড আপ ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্ট, এটা আমরা খুব ভালো করে জানি। এবং সে যখনই বল পায় তখনই ক্রস করে, তখনই লফটেড পাস দিচ্ছে, তখনই সে হাই প্রেসিং ফ্লাইং পাস, এই পাসগুলো আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং এই জায়গার মধ্যে আরও একটা খেলোয়াড় যোগ হলো, সেটা হচ্ছে মাস্তানতিনোকেও ওভাবে করেই খেলানো হচ্ছে। সে বল পাওয়ার সাথে সাথে হয়তো বা ক্রস করছে, নাহলে অ্যাটাকে যাচ্ছে। এই জিনিসটা একটা ব্যাপার স্যাপার আমরা দেখলাম। এদিক থেকে
প্রেসিংয়ের তুলনায় যখন আমরা একটা ওভারঅল টোটাল গেম যখন দেখছি, সেই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিডফিল্ডারের কিছুটা মানে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। কারণ মিডফিল্ডারের যে রোলটা প্লে করা বা মিডফিল্ডার কেমন জানি বসা বসা একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। কারণ মাঠের নিয়ন্ত্রণ কিন্তু মিডফিল্ডার রাখে, কোনো ডিফেন্ডার রাখে না। তো সেই জায়গার মধ্যে আমরা কিছুটা অভাব দেখতে পাচ্ছি যে রিয়াল মাদ্রিদের মাঠের নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ তারা হাই প্রেসিং এবং লং পাস ডিপেন্ডেন্ট ফুটবল খেলে তাদের আসলে এই জায়গার মধ্যে মিড নিয়ন্ত্রণ করার কোনো মানে আসছে না। এই জায়গায় আমরা জিনিসটা দেখেছিলাম। কিন্তু রিয়াল মাদ্রিদের ব্যাক লাইনের ব্যাপারে কিছু কথা বলতে হয়। ব্যাক লাইন এত ম্যাচিউর যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আপনারা দেখেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, তারপরে হুজিসন, তার পরবর্তীতে আপনার এই যে আরও একটা খেলোয়াড় ডিফেন্ডার, তার নাম এই মুহূর্তে মাথার মধ্যে আসছে না, এরপর নতুন লেফট ব্যাক, সে অসাধারণভাবে আসলে দলের মধ্যে কন্ট্রিবিউশন করছেন এবং এটার মিলিটাও তার পারফরমেন্স কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে, আমরা খুব ভালো করেই জানি। কিন্তু স্পেসিফিক্যালি একটা খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হুজিসন। এই ছেলেটা যদি এই ধরনের পারফরমেন্স করে তাহলে লাস্ট 3-4 বছরের মধ্যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডেবল সেন্টার ব্যাক হতে যাচ্ছে এবং মোস্ট ভ্যালুয়েবল সেন্টার ব্যাক হতে যাচ্ছে। তার খেলা, তার পাসিং, তার গেমিং সেন্স এত এক্সট্রাঅর্ডিনারি। এটা আমি যদিও বা বার্সেলোনা ফ্যান, তারপরেও এই ছেলেটার খেলা আমার অনেক বেশি ভালো লাগে। লম্বা চওড়া ভাই, এত লম্বা একটা খেলোয়াড় সেন্টার ব্যাক, এবং সে অ্যাটাকে যেভাবে করে কন্ট্রিবিউশন করে, তার পাসিং স্কিল যেভাবে, এবং সে যেভাবে করে দলের মধ্যে কন্ট্রিবিউশন রাখা স্টার্ট করছে, এটা ঈর্ষণীয়। এবং এই যে নতুন লেফট ব্যাক যেটা, সে যখন সেভটা দেওয়ার পর সে বললো যে আমি রিয়াল মাদ্রিদের জন্য নিজের জীবনটাও দিতে পারি। এই ধরনের যদি মতামত কারোর থেকে আসে তাহলে সে দলের জন্য কতটুকু ডেডিকেশন দিবে সেটা একবার দেখেন। এটা জাস্ট ওয়াও। এবং এডার মিলিটাও, পজিশন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করছে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি দেখেন এই যে হাই প্রেসিং লং পাস নির্ভর যে খেলাটা, এইটা যদি ভাই বার্সেলোনার সাথে যদি খেলে তাহলে 90 মিনিটের মধ্যে হয়তো বা 90 মিনিটের মধ্যে আপনার না হইলেও কমসে কম 20 থেকে 25 বার অফসাইড ট্র্যাপের মধ্যে পড়বে। কারণ বার্সেলোনা অলওয়েজ হাই লাইন ডিফেন্স মেনটেন করে অফসাইড ট্র্যাপে পড়ার সম্ভাবনা খুব বেশি। এবং সিজনের প্রথম এল ক্লাসিকো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসলে বুঝতে পারবো না যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেনস্টে কি রোল প্লে করে আসলে খেলছে। যে দুইটা ম্যাচ এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের দেখলাম, রিয়াল মাদ্রিদ তুলনামূলক কিছুটা হলেও তারা আসলে মানে ওভারঅল গেম যদি বল, তারা সাফার করার একটা ব্যাপার স্যাপার আমরা দেখলাম। সেটা কোন দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে আপনার এই যে মাঠে প্রপার নিয়ন্ত্রণটা আসলে রিয়াল মাদ্রিদ এখনও পাচ্ছে না। কারণ আপনি যদি দেখেন যে ফ্রেডি ভালভার্দে, তারপর চুয়ামেনিরা এখনও সেই পুরাতন রিদমের খেলাটা খেলতে পারছে না, সাফার করছে এখনো পর্যন্ত। তবে আজকের গেম ওভারঅল যদি হিসাব করা হয়, রিয়াল মাদ্রিদের খেলাটা মোটামুটি ব্যালেন্স একটা খেলা ছিল। তারপরেও হারতে বা ড্র হতে এই জিনিসটা এত দূর আসলো। কিন্তু রিয়াল মাদ্রিদ আজকে যদি প্রপারলি গোল দিতে পারতো তাহলে কমসে কম 5টা গোল দিতে পারতো। তবে তারা গোল আদায় করতে পারেনি। এই জায়গার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ রোল প্লে করেছেন। তার উইক ফুটে গোলটা জাস্ট ওয়াও, আর্ধে গোলার হেডের গোলটা জাস্ট ওয়াও। কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করানো কি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এর পরবর্তীতে আপনার রদ্রিগোকে তার পজিশনে না খেলিয়ে তাকে সাবস্টিটিউট করার লেফট উইংয়ের খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস মাথায় ধরছে না যে রদ্রিগো কেন ফার্স্ট পিরিয়ডে তাকে খেলানো হচ্ছে না, হয় এই জিনিসটা আসলে মাথার মধ্যে আসছে না। কিলিয়ান এমবাপ্পে খেলছে, ভালোই খেলছে এটা, কিন্তু রিয়াল মাদ্রিদের এই টিমের একটা খেলোয়াড় এক্সপেক্টর হতে যাচ্ছে, এই সিজনে এক্সপেক্টর হতে যাচ্ছে, সেই খেলোয়াড়টার নাম হচ্ছে আর্ধে গোলার এই সিজন কিন্তু এক্সপেক্টর হবে রিয়াল মাদ্রিদ। সে আসলে এই সিজন যেইভাবে খেলা স্টার্ট করছে, তার প্লেয়িং সেন্স যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই সিজনে সে নতুন কিছু আসলে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ফুটবলকে। যদিও সে কার্লোস আনচেলত্তির অধীনে বেঞ্চে ছিল, কিন্তু জাবি আলোনসোর অধীনে সে নতুনভাবে নতুন একটা খেলা দেখাতে যাচ্ছে, এটা ওয়েট করছি।
শুধুমাত্র একটা ম্যাচ যদি দেখি, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার প্রথম এল ক্লাসিকোটা যতদিন না দেখছি, আসলে রিয়াল মাদ্রিদকে নিয়ে প্রপারলি কোনো মানে মন্তব্য করা আসলে উচিত না। এবং রিয়াল মাদ্রিদ এখনও পর্যন্ত মোটামুটি ব্যালেন্স গেম, 50-50 গেম, এবং আজকের ম্যাচ অসাধারণ ছিল। পরের ম্যাচের জন্য শুভকামনা রইল।